আমরা যে স্থাপনা দেখছি আপনাদের এগুলি প্রায় 200 বছর। এটা 400 বছর ও প্লাস। 400 বছর প্লাস 1800 বলছিলেন। জি, আচ্ছা, মসজিদটাও মসজিদও প্রায় 465-75 বছরের কাছাকাছি। ওখানে একটা ভিতরে কালো পাথর আছে, সেখানে লেখা আছে এটা স্থাপনা কবে। এই যে স্থাপনাটা দেখছি আপনার পিছনে, তা এইটা ক্ষতিগ্রস্ত হলো কবে? এটা 1752 সালে সম্ভবত একটা ভূমিকম্প হয়েছিল। এই স্থাপনাটা আসলে এই পুরা বাড়িটাই একটা অংশ ছিল। আস্তে আস্তে এটা ভূমিকম্পে ভেঙে যাওয়ার পরে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে ওই পর্যায়ে গেছে। কিছুদিন আগেও এটা আরও 10-15 ফিট সামনে ছিল, উপরে ছিল, সেইগুলো আস্তে আস্তে খসে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি এটা টিকিয়ে রাখার জন্য যতটুকু সম্ভব আর কি। ওই টিকিয়ে রাখা থেকে যদি একটু বলি যে আপনি গণমাধ্যমের দায়িত্ব পেয়েছেন, হ্যাঁ, আবার বিলেতে গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। জি, প্রযুক্তিবিদ হিসেবে আপনার কাছে কী মনে হয় টেলিভিশন কতদিন টিকবে? এই যে এখন তো মানে টেলিভিশন, পত্রিকা, পোর্টাল সব কিছুতেই টেলিভিশন আছে, তাই না? তাই দৃশ্য মাধ্যমের এটা কি দেখছেন আপনি? দেখেন, নিউ মিডিয়াতে বাংলাদেশ এখনও ওইভাবে জড়িত হতে পারেনি, এবং টেকনোলজি যেভাবে এগিয়ে গেছে, পার্টিকুলারলি আমাদের ইউরোপ, আমেরিকা বা অন্যান্য দেশে যেভাবে মিডিয়া এগিয়ে গেছে, বাংলাদেশকে আরও আধুনিকায়ন করতে হবে। আপনারা কিন্তু পারদর্শী, বাট আপনাদের আরও বেটার ট্রেনিং, আরও বেটার টেকনোলজি দরকার, বেটার ইকুইপমেন্টস দরকার, এবং আমি মনে করি এটা সম্ভব, অফকোর্স সম্ভব। এবং টেলিভিশন ইজ সামথিং, পিপল কিন্তু টেলিভিশন দেখছে, আপনাদের কিন্তু টিআরপি অনেক, আপনাদের ভিউয়ার্স অনেক। তো মানুষ যে দেখছে না তা কিন্তু না, যে অনলাইন এসেছে বা অনলাইন টেলিভিশন এসেছে বলে মানুষ টেলিভিশন ছেড়ে দিয়েছে। পর্দাটা ছোট হয়ে গেছে, হাতের মুঠায় চলে এসেছে। আমি হয়তো টেলিভিশনের রুমে যে টেলিভিশন দেখার জন্য বসে থাকতে হচ্ছে না, বড় পর্দায় দেখতে হচ্ছে না, আমি মোবাইলের মধ্যে দেখছি, ল্যাপটপের মধ্যে দেখতে পাচ্ছি। বাট দ্যাট ডাজন্ট মিন যে টেলিভিশন বন্ধ হয়ে যাবে, দৃশ্যমাধ্যম বন্ধ হচ্ছে না। টেলিভিশন বলতে আমরা যেটা বুঝি, হ্যাঁ, সেই জায়গা থেকে ওই টেলিভিশন দিয়ে আমরা, কারণ আগে টেলিভিশন বলতে আমরা টেলিভিশনই বুঝতাম। আপনি এখন দেখেন বাংলাদেশে পত্রিকা টেলিভিশন আছে, ওয়েব পোর্টালের আছে, সবার একটা করে মানে আবার একটা সংস্করণ আছে, আবার টেলিভিশনেরও আবার একটা ডিজিটাল সংস্করণ আছে। রাইট। তো সেই জায়গা থেকে যে বিনিয়োগের জায়গাটাও, আপনি প্রযুক্তির জায়গা যদি বলেন, এত বিনিয়োগ করে এই সনাতন ধারার দৃশ্য মাধ্যমের ভবিষ্যৎটা কি? অনেক সুযোগ আছে। এটা অনলাইন গেলে দেখেন, আপনাকে একটা সিমিলার বাট ডিফারেন্ট টাইপ অফ এক্সাম্পল দেই। মানুষ কিন্তু দোকানে যেয়ে কাপড় কিনে, অনলাইন কিন্তু কাপড় কিনা যায়। তাই বলে কি দোকান বন্ধ হয়ে যাচ্ছে? তা কিন্তু না। অপরচুনিটিস এবং ভেরিয়েশনস হয়তো অফ বিক্রয়ের ক্ষেত্রে যেটা হয়, যে ভেরিয়েশনসগুলো ডিফারেন্ট হচ্ছে, হাউ টু পারচেজ, হাউ টু সেল। কিন্তু ভোক্তার কাছে অনেকগুলো অপশন বা তার সমাহারটা বাড়ছে। রাইট, সে বেছে নেবে। অপশনসগুলো বাড়ছে, কোথা থেকে আমি কিনতে পারছি। কিন্তু আলটিমেটলি মানুষ কিন্তু ওই পুরাতন বা যেটা আপনি বললেন সনাতন যে ইয়েগুলা, মাধ্যমগুলা, ওইটাতে কিন্তু মানুষ স্টিক করে থাকে কিছু অংশ হলেও। এটা হারিয়ে যাওয়ার না। যেহেতু আপনার কাছে একটা মুঠোফোন আছে, আপনি একজন সম্পাদক, আপনি একজন রিপোর্টার, সব আপনি ওটা মালিক। আবার ওই যে সনাতন ধারার যে একটা বড় জায়গা, দুজনের মধ্যে কিন্তু প্রতিযোগিতা চলে। আপনার নাম দিলে কোনো ঘটনা ঘটলো, তা একটা টেলিভিশনও দিচ্ছে, আবার আমি বা আপনিও দিচ্ছি, হ্যাঁ, সেইখানে কিন্তু ওই জায়গাটায় কিন্তু একটা সমান্তরাল জায়গা চলে এসছে। কে আগে খবরটা দিচ্ছে, কতটুকু সত্য দিচ্ছে, কতটুকু দিতে পারছে, কিন্তু ভিউয়ার্স কতটুকুন, আপনার টেলিভিশন চ্যানেলের ভিউয়ার কতজন দেখছে বা বিশ্বাস করছে, বা আমরা অনলাইনে একজন একটা দিল, তারটা কতটুকুন বাস্তবসম্মত বা মানুষ কতটুকুন সেটা বিশ্বাস করছে, সেটারও একটা বিষয় আছে। এবং সে আগে দিয়ে দিলেই যে সেটাই সত্য হলো তা কিন্তু না। ভাইরাল হলেই যে সত্য, ভাইরাল হল, আর ভাইরালও কতটুকুন হচ্ছে, হয়তো 10, 15, 20 হাজার, 2 লাখ, কিন্তু আপনাদের ভিউয়ার্স কিন্তু ইটস লাইক মিলিয়ন্স। আমাদের এখানে যেটা হয় যে কোনো একটা ঘটনা ঘটলো, সেক্ষেত্রে যে মূলধারার যেটা বলি, তারা একটা খবর দিবে কি দিবে না, তার আগে হয়তো আমরা যেগুলো ব্যক্তি দিয়ে দিচ্ছে বা একাধিক ব্যক্তি দিচ্ছে, তখন কিন্তু আবার গণমাধ্যম মূলধারার বা সনাতন যাই বলে তার একটা শক্তি পায় যে হ্যাঁ এবার দেওয়া যায়। রাইট, রাইট। এটা আছে বিকজ পাওয়ার অফ মিডিয়া কিন্তু অনেক। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still. অ্যান্ড আমি মনে করি পার্টিকুলারলি আজকালকার যে আধুনিক যুগে মিডিয়া হ্যাজ আ লট টু ডু।
এবং তাদের কথাটা মানুষ অকপটে বিশ্বাস করে এবং বিশ্বাস করে এই কারণেই কারণ আপনারা সেই আস্থাটা অর্জন করতে পেরেছেন। আরেকটা বিষয় হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, এই যে আপনি নিশ্চয়ই আমাদের কন্টেন্টগুলো দেখেন এবং আপনি আন্তর্জাতিক কন্টেন্টগুলো দেখেছেন, কন্টেন্টের জায়গায় আমরা কোথায় আছি? বাংলাদেশের কন্টেন্ট অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে, যেটা আমি বললাম যে আপনাদের ট্রেনিং প্লাস আপনাদের ইনভেস্টমেন্ট, টেকনোলজি, কন্টেন্টের অনেক স্কোপ আছে ইমপ্রুভ করার। হ্যাঁ, এবং বাইরের সাথে আমাদের এখানে দেখবেন যে আপনার বিনোদনধর্মী কিছু কন্টেন্ট আছে, তারপর ডকু টাইপের আছে, কিন্তু আপনি বাইরের সাথে যদি তুলনা করেন, আপনি তো বাইরের দেশের অনেক কন্টেন্ট দেখছেন, সেই জায়গা থেকে যদি আপনি তুলনার জায়গায় আসেন, বাইরের দেশের কন্টেন্ট হচ্ছে তাদের অনেক ইনভেস্টমেন্ট থাকে, টেকনোলজি অনেক একটা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে, একটা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে, প্লাস একটা কন্টেন্টের জন্য তাদের যেই দ্য নাম্বার অফ প্রডিউসার্স থাকে, তারপরে কো প্রডিউসার্স থাকে। আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেল বা প্রত্যেকটা প্রোগ্রামের জন্য, প্রত্যেকটা কন্টেন্টের জন্য এতগুলো প্রডিউসার্স আমরা অ্যাফোর্ড করি। কাজে এটা দেয়ার ইজ স্কোপ ফর ইমপ্রুভমেন্ট অফকোর্স। এবং এই যে আরেকটা হচ্ছে যে ভাইরাল শব্দটা তো বললেন, যে এইটা কিন্তু আপনি এই ভোটের সময়ও নিশ্চয়ই আপনি দেখেছেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা আপনার ব্যাপারে যে খবরগুলি আসছে সেটা ভোটারকে বা ভোক্তার বেছে নিতেও কিন্তু মুশকিল, যে কোনটা খবর আর কোনটা খবর না। একটা মানুষ সম্বন্ধে, একটা ক্যান্ডিডেটের সম্বন্ধে যখন একটা অপপ্রচার হয়, মানুষ কিন্তু বুঝে যে না, এই লোকটার কাজকর্ম তো এরকম না। সো নেগেটিভ যদি কিছু হয়, তারা বুঝে যে না, দিস ইজ ফেক। পজিটিভ কিছু হলে সেটাও যাচাই করে যে কতটুকুন পজিটিভ, কতটুকুন কারেক্ট। সো এটা এরকম না যে ভাইরাল হয়ে গেল আর মানুষ একটা পারসেপশন যে না, এই লোককে ভোট দেওয়া যাবে না, সেটা না। কিছু সংখ্যক লোক এরকম থাকে যারা হয়তো অতটা সচেতন না বা অতটা বোঝার হয়তো স্কোপ কম, তারা হয়তো একটু বিভ্রান্ত কিন্তু হতে পারে। সারা বিশ্বে কিন্তু এই যে আমরা দেখেছি বিভিন্ন নির্বাচন বলি, বিভিন্ন ঘটনাতে যদি বলি, যুদ্ধের ঘটনা বা কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা কোনো একটা ঘটনার ক্ষেত্রে আমরা কিন্তু একটা সাইবার যুদ্ধ কিন্তু দেখি। সেই জায়গা থেকে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে আপনি কীভাবে দেখছেন, মানে আমাদের এখানে কি কাজ করছে এটা? এই সাইবার যুদ্ধ যেটা বলছেন, হ্যাঁ, এটা আছে এবং এটা হওয়াটা অস্বাভাবিক বলে আমরা মনে করি না। এটা হয়। আগে যেরকম আমরা যখন ইলেকট্রনিক মিডিয়া বাংলাদেশে ছিল না বা সোশ্যাল মিডিয়া ছিল না, তখন কিন্তু আমরা দেখতাম পেপারের মধ্যে একটা নিউজ হলে আবার রিজয়েন্ডার যায় বা প্রতিবাদ যায়। ইট ইজ সিমিলার টু দ্যাট, বাট আমাদের এখন হয়তো পরিধিটা বড়, হয়তো সোশ্যাল মিডিয়াতে এটা লেখা হচ্ছে বা টেলিভিশনে আসছে, এটা হয়। আমি একটা স্টেটমেন্ট দিলাম, হয়তো আমার এই ইন্টারভিউ থেকে দেখবেন অনেক নিউজ ক্লিপ কেটে অনেক বিতর্ক হয়তো সৃষ্টি করার চেষ্টা করতে পারে। এটা হতে পারে, এটা মানুষের গণতান্ত্রিক অধিকার, সব কিছু বিষয়ে মানুষ প্রতিবাদ করার সুযোগ আছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ফেরত আসতে পেরেছি, সেটার জন্য তো এটা করতেই পারে মানুষ। না, সেটা তো মানুষের স্বাধীনতা আছে, স্বাধীনতার তো আবার একটা পরিমিতি বোধও আছে। দায়িত্বের জায়গা থেকে আমাদের যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আপনি কি দেখেন? এখানে তো সব বসে ব্যবহার করছে। ওয়েল, সোশ্যাল দেখা মিডিয়া, যাচ্ছে, আমি একটু যোগ করি, দেখা যাচ্ছে যে অনেক দায়িত্বশীল গণমাধ্যম যদি আমরা বলেন, তারা সেখানেও কিন্তু আমরা ওইখানে ঠিক মিডিয়া লিটারেসি বা মিডিয়া সাক্ষরতার চিহ্ন বা আমরা দেখতে কতটুকু পাচ্ছি। দায়িত্ববোধ থেকে কিন্তু সকলকেই এই বিষয়টা দেখতে হবে। শুধু মিডিয়া দেখবে আর জনগণ দেখবে তা কিন্তু না, ব্যক্তি দেখবে তা কিন্তু না। এখন আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাকে একটা দায়িত্বশীল আচরণ করতে হবে। আমি যেই পর্যায়ে থাকি, আমি একজন ওয়ার্ড পর্যায়ের নেতা থাকি আর আমি দলের উচ্চ পর্যায়ের নেতা থাকি, সকলের দায়িত্বশীল একটা ভূমিকা পালন করতে হবে। সকল শ্রেণী পেশার মানুষকে দায়িত্বশীল হতে হবে, তাহলেই কিন্তু সমাজটা সুন্দরভাবে গড়ে তুলবে। আমি এখন ধরেন আইন শৃঙ্খলার সদস্যদেরকে মাদকের বিরুদ্ধে বললাম, মাদকের বিরুদ্ধে বলার পরে আমার বা এই এলাকার যদি কেউ যে বলে যে না, অমুক লোককে মাদকের জন্য ধরা হয়নি বা গ্রেপ্তার করা হয়নি, আইনের আওতায় আনা হয়নি, অন্য বিষয়ে আনা হয়েছে, এটা কিন্তু দায়িত্বশীল আচরণের মধ্যে পড়ে না। কাজে শুধু মিডিয়া না, সকলেরই আমার মনে হয় দায়িত্বশীল আচরণের যার যার অবস্থান থেকে। অ্যাবসলিউটলি। আমাদের এখানে যে দৃশ্য মাধ্যম, তারপর যেটা বললাম যে ভার্চুয়াল বা ডিজিটাল মাধ্যমের কারণে পত্রিকা একটু, যেমন আপনার ময়মনসিংহে কিন্তু অনেক পত্রিকা বিরত, তাই না? সেই জায়গা থেকে আপনি যদি আমি বিলেত বা অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের পত্রিকা দেখি, আপনি ওইখানে কি পাঠাভ্যাস আপনি কীরকম দেখেন? পত্রিকার প্রতি আস্থা, পত্রিকার প্রতি যে ভরসার জায়গাটা
সেটা কীরকম দেখলেন? আমার মনে হয় এখন প্রিন্ট যে পত্রিকাগুলো আসে, মানুষ মনে হয় এখন অনলাইনের দিকেই ঝুঁকে বেশি। যে আমি গাড়িতে যাচ্ছি, আমার কি দরকার এখন 10 টাকা 14 টাকা দিয়ে একটা পত্রিকা কিনে, ওয়েস্ট অফ পেপার, ওয়েস্ট অফ স্পেস, বা পরদিন সকালের জন্য অপেক্ষা করার। পরের দিন সকালের জন্য অপেক্ষা করেন। আমি রাত্রে 12টার সময় বসেই আমি হেডলাইনগুলো পড়ে ফেলতে পারছি। যেরকম আমি একটা নিয়েছি পদক্ষেপ, আমাকে কিন্তু আমার সচিবালয়ের যেই অফিস আছে সেই দপ্তরে আমাকে প্রতিদিন সকালে 1 গাদা পেপার দিত। আমি 2-3 দিন দেওয়ার পর আমি জিজ্ঞেস করলাম যে এগুলো কি, মানে কেন দেওয়া হচ্ছে? বলল যে স্যার এগুলা তো প্রত্যেকটা পত্রিকা অফিস থেকে আমরা একটা করে নিয়ে আসি। আমি বলছি এগুলার কোনো দরকার নেই। আমি অনলাইন দেখব, আমার যদি কোনো পত্রিকার প্রয়োজন হয় আমি তখন এটা বিস্তারিত যাওয়ার জন্য নিয়ে আসবো। সো এই কারণে কিন্তু পত্রিকার পরিধিটা, প্রিন্টের পরিধিটা কমে যাচ্ছে। প্রিন্ট টিকে থাকতে হলে কী করা দরকার? প্রিন্ট যদি ধরেন টিকে থাকে, তার কি ভূমিকায় যেতে হবে? ইট ইজ কোয়াইট আ ট্রিকি কোয়েশ্চেন, বিকজ আপনার প্রিন্ট টিকে থাকার জন্য এটা আপনি কি নিউজ টিকায় রাখার জন্য বলছেন নাকি বিজনেস টিকায় রাখার জন্য বলছেন, এটা ডিফারেন্ট সাংবাদিকতা টিকে রাখার জন্য যদি সাংবাদিকতা টিকায় রাখার জন্য যে প্রিন্টই থাকতে হবে নট নেসেসারিলি, আপনি তো অনলাইন করতে পারছেন। কিংবা সে যদি অনুসন্ধানী সাংবাদিকতার একটু বিস্তারে যায়, তাও তো আবার লোকজন বা পাঠক সেখানে ফিরতে পারে নাকি? যে অবশ্যই, অফকোর্স, এখানে বিস্তারিত আপনি যদি অ্যাট্রাকটিভ এমন কিছু করেন যেটা নিয়ে মানুষ ঝুঁকে পড়তে পারে, ওয়াই নট। জনপ্রিয়তা একটা ব্যাপার আছে, কোন টিভি জনপ্রিয়, কোন পত্রিকা জনপ্রিয়, এরকম একটা ব্যাপার কিন্তু থাকে। এগুলো নিয়ে এক ধরনের কিন্তু রহস্য কাজ করে। আসলে যে পত্রিকাটা আপনার সামনে টেবিলে সচিবালয়ে দেওয়া হলো, সেটা বলা হচ্ছে 2 লাখ, আসলে সেটা কত, এটা একটা প্রশ্নবোধক। এই জায়গাগুলি নিয়ে আপনারা নিশ্চয়ই কাজ করবেন বা ভাবনা আছে কি না আপনার বাইরের অভিজ্ঞতা থেকে, প্রযুক্তির অভিজ্ঞতা থেকে? হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করতে হবে। টিআরপি নিয়েও অনেক কমপ্লেইন্টস এসেছে, ডিএফপি নিয়ে কমপ্লেইন এসেছে। আমরা চেষ্টা করব একটা সুন্দর এবং আধুনিকায়ন করার পাশাপাশি যেন গণমাধ্যমের বিকশিত হয়। তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি চান সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, নিউজ সবাই যেন একদম স্বাধীনভাবে কাজ করতে পারেন। আমরা এটা অব্যাহত রাখি। এখানে বিতর্ক কাজ করে বাংলাদেশে বহুদিন যাবতে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে সরকার বদল হয়, সাংবাদিকদের মুখিতা চেঞ্জ হয়, এই মুখ থেকে ওই মুখে, উত্তর থেকে দক্ষিণ। এইটা তো কোনো বাইরেও অনেক পত্রিকা আছে, গণমাধ্যম আছে, সে একদম ঘোষণা দিয়েই ওই দলের পক্ষে। কিন্তু আমাদের এখানে আপনি এরই মধ্যে নিশ্চয়ই আজ পেয়েছেন, দেখেছেন। এই জায়গা থেকে আপনার মন্তব্য কি? দেখেন, একজন সাংবাদিক যদি কোনো দলের প্রতি আনুগত্য থাকে বা তার সফট কর্নার থাকে, এটা তার ব্যক্তিগত, একদম ব্যক্তিগত, অ্যাবসলিউটলি। কিন্তু পেশাদারির ক্ষেত্রে নিউট্রাল থাকা উচিত বলে আমি মনে করি। তাহলে দেশ এগিয়ে যাবে, মানুষের আস্থা বাড়বে, ওই সাংবাদিকের প্রতি শ্রদ্ধাবোধ বাড়বে, এবং উনি যেই মিডিয়াতে কাজ করেন ওই মিডিয়ার প্রতি মানুষের আস্থা বাড়বে এবং শ্রদ্ধাবোধ বাড়বে বলে মনে করি। ওই মাধ্যমটার প্রতি আস্থা তৈরি হবে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still. কিন্তু এই যে আমাদের এই রাজনীতির কি এর জন্য একটা মানে সাংবাদিকদেরকে বা পরিস্থিতিকে প্রণোদিত করে যে হ্যাঁ তুমি আমার দিকে আসো? আপনার কি মনে হয়? মনে হয় না। আমাদের অন্তত আমরা বাংলাদেশ জাতীয়, আমি বিএনপির কথা বলছি না, সার্বিক রাজনীতির কথা বলছি, আমার রাজনীতির আবহাওয়া বা পরিবেশের কথা বলছি। আমার মনে হয় না। ওটা তো মনে হয় যে ওই যে দলমনস্ক সাংবাদিক যে বার্তাটা দিচ্ছে আপনাকে, সেটা তো সঠিক থাকে না। মানে মাঠের কথা অনেক ক্ষেত্রে বলে না, আড়াল থাকে, সেটা আমরা দেখেছি। আমি এবার আপনার রাজনৈতিক জীবনে যাই, যে আপনি এই যে আপনাদের তো পরিবার তো রাজনৈতিক পরিবার, সেই জায়গা থেকে আপনি কখন থেকে এই যে এটা অনুসরণ করা শুরু করলেন, দেখতে শুরু করলেন যে আপনার চাচা, বাবারা, দাদারা দেরকে দেখে যে এগোনো, বা তাদের সঙ্গেও হয়তো কোনো একটা সালিশেই গিয়েছেন, এই অভিজ্ঞতাগুলি যদি একটু বলেন। দেখেন, রাজনৈতিক পরিবারে জন্ম, ছোটবেলা থেকেই কিন্তু আমাদের মনে গেঁথে দেওয়া হয়েছে মানুষের জন্য করতে হবে। আমি যখন বিদেশে পড়তে চাই, আব্বু সবসময় এটা বলতেন যে হোয়াট এভার ইউ ডু, মেক শিওর যে তোমার রুটসে তুমি ফেরত আসো এবং মানুষের জন্য কাজ করো। আমরা সারা জীবন জনগণের কল্যাণে কাজ করে গেছি, তুমিও সেটা করবে। বাট নট নেসেসারিলি উনি বলেন নাই যে তোমার রাজনীতি করতে হবে, তা কিন্তু না। কিন্তু জনগণের ভালোবাসায়, জনগণের চাওয়ায় কিন্তু আমার রাজনীতির সাথে সম্পৃক্ততা। ছোটবেলার সম্পৃক্ততার কথা যদি জানতে চাই, যে বাবারা, দাদাদের মিটিং ওগুলিতে অংশ নিয়েছেন কিনা? হ্যাঁ, প্রচুর। আমি
আই থিঙ্ক 91-এ মনে হয় ফার্স্ট ইলেকশনে যেখানে আমি অ্যাক্টিভলি রোল প্লে করেছি, তখন আমি স্কুলে পড়তাম। 96 ইলেকশনসে 96-এ 91-তে কার নির্বাচন? আমার আব্বার বাবার নির্বাচন, আচ্ছা। 96-এও তাই। সেখানে কি মিছিলে গিয়েছেন? হ্যাঁ, আমি ক্যাম্পেইন করেছি। আচ্ছা। মিছিলে ঠিক না, করেছেন, ক্যাম্পেইনে হ্যাঁ, প্রচারে অংশ গেছি নিয়েছেন। এবং মিটিংগুলোতে অংশগ্রহণ করেছি। বিভিন্ন গ্রামে যেতেন আমি, আমার আব্বা বা আমার পরিবারের অন্যান্য সদস্য, তাদের সাথেই কিন্তু আমি সবসময়ই থাকতাম। আমাদের স্কুল ছুটি হলেই আমি বাড়িতে চলে আসতাম আব্বুর সাথে এবং প্রায় সময় দিতাম। বিভিন্ন গ্রামে গেছি, বিভিন্ন বাড়িতে গেছি, বিভিন্ন সময় বাড়িতে বসে মানে রাতের পর রাত। এখন তো রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে, আগে কিন্তু সবই পাকা রাস্তা ছিল না, কাঁচা রাস্তা ছিল। এখনও যদিও খুবই বাজে অবস্থা গ্রামের ভিতরে, মেইন রোডগুলো হয়তো একটু ভালো, কিন্তু গ্রামের ভিতরে কিন্তু রাস্তার অবস্থা খুব বেহাল দশা। তো আমি এই ছোটোবেলা থেকেই বিভিন্ন জায়গায় যেতাম। আমার মনে আছে 92-তে প্রবাবলি আমি কোনো মিটিংয়ে ভাষণ দিয়েছিলাম। আপনি এখানে যেটা দেখেছেন আমার দাদার নামে যে ওয়েলফেয়ার ট্রাস্ট আছে, এই ওয়েলফেয়ার ট্রাস্টে আমাদের ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মেলন হয়েছিল, যেখানে আমাদের মরহুম মহাসচিব আব্দুল সালাম তালুকদার সাহেব এসেছিলেন। সেই সম্মেলনে কিন্তু আমি উপস্থিত ছিলাম। তখন আমি খুবই ছোট, স্কুলে পড়ি। তো এই ছোটবেলা থেকেই এটা আমার কাছে একটা নর্মাল জিনিস হয়েছে যে মানুষের সাথে থাকতে হবে, রাজনীতির সাথে জড়িত এবার একটু হতে গ্রাম হবে। দেখার গ্রাম যে দেখেছেন, গ্রাম দেখতেন, সেই অভিজ্ঞতার কথা শুনবো যে তখনকার গ্রাম, আবার এবার নির্বাচনী প্রচারণা করতে মানে 91 বা 88 80 দশকের গ্রাম এবং এই যে 2026-এর গ্রাম, 25-এর গ্রাম, এটা কীরকম দেখছেন, এটা একটু শুনবো। তখনকার যে গ্রাম এবং এখন যে আপনি যে গ্রামকে দেখছেন, নান্দাইলের যে গ্রামগুলোকে, সেটা যদি আপনি বলেন। তখনকার গ্রাম আর এখনকার মানে আপনার গ্রাম, শৈশবের গ্রাম। জি, শৈশবের গ্রাম আর এখনের গ্রাম অনেক তফাৎ। এখন গ্রাম অনেক মডার্নাইজড হয়েছে, গ্রাম আর গ্রামের মতো নাই। আগে যেই গ্রাম দেখতাম শহর গ্রামের কাছে চলে এসেছে। অলমোস্ট, হয়তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার ওরকম ডেভেলপ করেনি, তবে বিদ্যুৎ বা রাস্তাঘাট হয়তো ডেভেলপ করে নাই। বিদ্যুৎ হয়েছে, স্কুলগুলো মডার্নাইজড হয়েছে, মানুষের হাতে, বাচ্চাদের হাতে হাতে মোবাইল দেখি, রাস্তায় কিছু হলেই দোকান থেকে দৌড়ে বেরোচ্ছে যে স্যার আপনার ভিডিও দেখছিলাম, বা সেলফি তুলতে চাচ্ছে। সেলফি তুলছে রেগুলারলি। এটা আমার জন্য একটা বিরাট আমি কিন্তু যেখানেই যাই দেখবেন মানুষজন দাঁড়িয়ে, স্যার একটা ছবি তুলবো। আমি এরকমও হয়েছে নির্বাচন প্রচারণার সময় প্রতিদিন আমার হয়তো 2-3 হাজার ছবি তুলতে হয়েছে মানুষের সাথে। সো গ্রাম হ্যাজ চেঞ্জ কমপ্লিটলি, কিন্তু ওরকম উন্নত হয়নি। হয়তো চেঞ্জ হয়েছে, উন্নতটা হয়নি। কিন্তু মানুষ তো বদলে যায়নি, মানুষের মন, মানুষের সারল্য, সেই জায়গাগুলো কিছুটা তো বদলেছে অবশ্যই, আচ্ছা। কিছুটা তো বটেই বদলেছে। সেটা প্রযুক্তি একটা কারণ। প্রযুক্তি একটা কারণ, শহর কেন্দ্রিক হয়েছে। গ্রামে এখন কিন্তু অনেক গ্রাম আছে যেখানে যে দেখবেন ঘরের পর ঘর কিন্তু খালি। তারা কোথায়? ঢাকায় থাকে। হয়তো ঈদের সময় আসো বা ভোটের সময় আসলো, এরকম আর কি। আমি একটা যদিও 100% অ্যাকুরেট নাও হতে পারে, শুনলাম গত নির্বাচনের সময় অ্যারাউন্ড 23,000 লোক বাড়িতে এসেছে। তো 23,000 লোক ইজ এ লট অফ পিপল। যেটা আমরা দেখলাম ভোটের সময় তো ঈদে ঘরে ফেরার মতো মানুষ ঢাকা ছেড়েছে। ঢাকা ছেড়েছে 23,000 এসেছে আপনার শুধু নির্বাচন আমার এলাকায়। সো 23,000 কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট, একটা 3-3.5 লক্ষ মানুষের জায়গায় 23,000 ইজ এ লট। ঈদের সময় আমরা দেখি প্রচুর চেনা কিন্তু সচরাচর দেখা যায় না এরকম মুখ প্রায় দেখা যায়। আমার সাথে সাক্ষাৎ করতে আসে, স্যার বাড়িতে আসছি, হাজার হাজার। অনেকে হয়তো শুধু ঢাকা বা বাংলাদেশের নানা প্রান্তে না, দেশের বাইরেও আছে। দেশের বাইরেও আছে, জি, দেশের বাইরে আছে। ঢাকায় বলতে তারা যেটা বুঝায়, এখান থেকে ধরেন গাজীপুর থাকলেও কিন্তু বলে ঢাকা, নরসিংদী থাকলেও বলে ঢাকা, ইনফ্যাক্ট চিটাগংয়েও যদি কেউ থাকে বল যে ঢাকায় থাকে। শ্রমজীবী মানুষ, তাদের কাজের সংস্থান হয়েছে। সেটা কি আপনার নির্বাচনী এলাকা বা আপনাদের ময়মনসিংহে এই কাজের জায়গাটা কতটা তৈরি হলো? কাজের জায়গা বলতে এখানে কিন্তু কর্মসংস্থান অনেক বাড়াতে হবে। অ্যাটলিস্ট আমি যেটা দেখি ময়মনসিংহ অঞ্চল এবং নান্দাইলে আমার এলাকায় অনেক কর্মসংস্থানের প্রয়োজন আছে। বেকারত্ব অনেক বেশি, হার বেশি, এবং ছেলেরা চাকরি খুঁজছে বা একটা কিছু করার জন্য চেষ্টা করছে। যদি আমরা এই সহযোগিতাটা না করতে পারি তারা কিন্তু বিপথে চলে যাবে। কাজেই এই দিকে আমাদের অনেক নজর দিতে হবে।
এবং আরেকটা যে বড় ঘটনা যেটা হচ্ছে যে এই যে বিদেশে যাওয়া, হ্যাঁ, বা দেশে কাজ করা, দক্ষ শ্রমিক তৈরির যে ব্যাপারটা, দক্ষ জনশক্তি তৈরির, সেইখানেও তো খুব একটা কাজ মনে হয়নি। আমরা কিছু কিছু প্রশিক্ষণে দেওয়ার চেষ্টা করছি। আমি একটা হচ্ছে ড্রাইভিং প্রশাসনের কর্মকর্তা আছেন, তার সাথে কথা বলেছি যে আমরা একটু ড্রাইভিং ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে পারি কিনা। এবং বিশেষ করে আমাদের কিন্তু মধ্যপ্রাচ্যে অনেক মানুষ আমাদের এখান থেকে যান, কাজে আমরা চেষ্টা করছি যে আরবিটা ভাষা, নট কোরআনিক আরবিক, বাট আরবি ভাষাটা কি আমরা ভাষা হিসাবে যে আমরা প্রশিক্ষণে একটা কেন্দ্র করতে পারি কিনা, এই বিষয়ে আলোচনা করেছি। তো এটা দিলে আমার মনে হয় যে কিছুটা সহযোগিতা হবে। আর এবারে যে বৈষম্যের জায়গাতে যে আমাদের এখানে তো সামাজিক নিরাপত্তার অনেক কাজ হয়েছে বা হচ্ছে, বিএনপিরও কর্মসূচি আছে, সেই জায়গাতে দারিদ্র সীমার যে বৈষম্যর যে ব্যাপারগুলো আছে, শ্রেণী বৈষম্য, সেটা কতটুকু কমলো না আরও দূরত্ব বাড়লো? এখন ইটস টু আর্লি টু কমেন্ট, বিকজ আমরা মাত্র আপনার সময় না, সার্বিকভাবে আপনার, যে আমি বলছি যে আপনার দেখা গ্রামের মধ্যে ওই গ্রাম থেকে এখন অবশ্যই এটা তো ডেফিনেটলি এখানে অনেক বড় একটা ফারাক হয়েছে। গ্রামের কিন্তু আমাদের এই অঞ্চলে, আমার এই উপজেলায় মাল্টি বিলিয়নিয়ার্সও আছে কিন্তু, এবং সুপরিচিত। ঢাকায় আপনাদেরকে এক নাম বললেই আপনারা চিনবেন, এরকম আছে। আবার এরকম হতদরিদ্রও আছে যারা জনগোষ্ঠী, যারা কিন্তু একবেলা খেতে তাদের খুব কষ্ট হয়ে পড়ে, বাড়িঘরের খুব বাজে অবস্থা। আমি কিন্তু নির্বাচনের সময় অ্যারাউন্ড 20,000 বাড়িতে নিজে পায়ে হেঁটে গেছি এবং আমি দেখেছি তাদের কষ্ট দুর্দশা। এগুলো কিন্তু দারিদ্র সীমার যে একটা মাপকাঠি আছে, এটা এবং সর্বনিম্ন পর্যায়ে তাদেরকেও আমার মনে হয় একটু সহযোগিতা করলে, সরকার আমরা যদি এগিয়ে আসি, ইনশাল্লাহ এটা আমরা অনেকাংশেই আমরা লাঘব করতে পারবো। এবার মানুষের মনের কথা বলি, মানুষের মনে একটু কঠোর লাগে। আমরা যেমন, আপনার মনে আছে যে আমাদের ছোটবেলায় ওই যে হুমায়ুন আহমেদের সেই নাটকে নান্দালে ইউনুস একটা চরিত্র হয়ে উঠেছিল। হ্যাঁ, আসলে কি মানে নান্দালে বলতে আমরা ওই চরিত্রের মানুষ বলবো না, একটা একদম এই যে সবুজ ঘেরা নান্দাইল? না, নট এট অল। নান্দাইলের ইউনুস যে চরিত্রটা দেখানো হয়েছিল, নান্দাইল নামটা ব্যবহার করা হয়েছিল এই কারণেই যে হুমায়ুন আহমেদ সাহেবের বাড়ি কিন্তু একদম জাস্ট আমাদের বর্ডারের কেন্দ্র, একদম আমার ওনার বিভিন্ন স্থাপনা আছে, বা ওনার বাড়িটা কিন্তু একটা অংশে পড়েছে যেখানে এই সাইডেও নান্দাইল, ওই সাইডেও নান্দাইল, সেই জন্য হয়তো নামটা উনি ব্যবহার করেছেন। তবে নান্দাইলের মানুষের সাথে ওই চরিত্রের কোনো সম্পর্ক নেই। নান্দাইলের মানুষের সাথে ওই চরিত্রের কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে কোনো মিল নাই। আমরা সহজ সরল মানুষ নান্দাইলের, এবং তারা পরিশ্রমী মানুষ। নান্দাইলের জনগণ এগিয়ে যেতে চায়, কিন্তু এরকম সন্ত্রাস বা এরকম খুন খারাপির সাথে তারা। নান্দাইলের মানুষের এবারে ইশতেহার কি ছিল? আপনার তো ইশতেহার ছিলই যে আপনি মানুষের জন্য কি করতে, তারা আপনার কাছে কি চেয়েছেন? আমি যেটা দেখলাম, আমি যখন বাড়ি বাড়ি গেছি, মানুষের চাওয়া পাওয়া কিন্তু খুবই কম, খুব বেশি চায় না, খুব বেশি চাওয়া নাই তাদের, কিন্তু তারা চায় যে কাজগুলো যেন ঠিক মতো হয়। তাদের মেইন চাহিদা ছিল রাস্তা। নান্দাইলের রাস্তার অবস্থা খুবই খারাপ। আমি ইন টোটাল, অনেক রাস্তা তো আছে যে 15বারও যাওয়া আসা করতে হয়েছে। ইন টোটাল আমি অ্যারাউন্ড 7,500 মাইল কিন্তু আমি ঘুরেছি নির্বাচনের সময়। আমি 20-22 হাজার বাড়িতে গেছি। যেটা দেখলাম সবারই একটা, যে আমাদের রাস্তাটা একটু করে দিবেন, আমরা আপনাকে ভোট দিব, এবং নিঃসন্দেহে আমরা চাই আপনার মতো মানুষ নির্বাচিত হয়ে আসুক, আমরা ভোট দিব, রাস্তাটা একটু করে দিবেন, কিছু কিছু জায়গায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনুন্নত, সেগুলো করে দিবেন। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা ওদের চাওয়া, আমি যখন জিজ্ঞেস করেছি মাদক কি সমস্যা না, বলছে স্যার মাদক অনেক বিরাট একটা বিষয়। সো আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মাদক, এবং সেকেন্ড হচ্ছে আমাদের সন্ত্রাস, চাঁদাবাজ এবং রাস্তাঘাট। এগুলো কিন্তু মানে কোনোটার থেকে কম না, সবগুলো গুরুত্ব সহকারে আমাদের দিতে হবে। অন্যান্য আনুষঙ্গিক যেগুলো আছে, আমাদের হাসপাতাল উন্নয়ন প্লাস আমাদের বিভিন্ন রকম কর্মসংস্থানের বিষয়, সেগুলো তো আছে। তারুণ্য তো আছে, তারুণ্যকে তো কাজে লাগানোর বিষয়। জি, আমি ওদের জন্য আমি একটা খেলার স্টেডিয়াম করার কথা ঘোষণা করেছি। ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হতে পারি এটা করব বলেছিলাম তখন। আমি সেদিকে নজর দিচ্ছি। ইতিমধ্যে আমি কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করেছি, কোথায় করা যায় সেদিকে আমরা স্থান খুঁজছি। এই মুহূর্তে যদি আমি ওই যে সচিবালয়ের ফাইলের ভাষায় বলি, যে পতাকা একই কোনটা আছে? সচিবালয়ের ফাইলে আর এলাকার কিন্তু একটু ডিফারেন্ট। সেই জায়গায় কোনটা রেখেছেন উপরে? মাদকটা কিন্তু এখানকার প্রশাসন করবে,
বা আমি জেলা প্রশাসনের সাথে কথা বলবো, পুলিশ এবং অন্যান্য যারা আছে। মানে মাদকটাকে আপনি পতাকা একে প্রায়োরিটি একদম ফার্স্ট প্রায়োরিটিজ মাদক। চাঁদাবাজি বলতে যেরকম শ্রমিক ভাইদের বা অটো, আপনি নিশ্চয়ই এসে শুনেছেন, অনেক সাংবাদিকরা হয়তো আপনাকে বলেছে, জিপি এবং অটো চালকদের যে পৌরসভায় যে চাঁদাবাজি করা হতো সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমি নিজে প্রোটোকল ভেঙে কিন্তু আমি আসার পরে আমি বিভিন্ন অটো এবং সিএনজি ড্রাইভার ভাইদের সাথে আমি নিজে কথা বলেছি। আমি গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করেছি কি বন্ধ হয়েছে, বলছে স্যার আপনি যেদিন নির্বাচিত হয়েছেন তার পরের দিনই প্রশাসনকে আপনি যে নির্দেশনা দিয়েছেন তারা এসে এটা বন্ধ করে দিয়েছে এবং এটা অব্যাহত আছে। আমি তাদেরকে আমার ফোন নাম্বার দিয়েছি যে এটা চাঁদাবাজি যদি আবার শুরু হয় আমাকে সাথে সাথে জানানোর জন্য। দেয়ার ইজ জিরো টলারেন্স ফর মাদক অ্যান্ড চাঁদাবাজি ইন নান্দাইল। আপনি নির্বাচিত হয়ে আসলেন, এখন কিন্তু সামনের দিকে জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় নির্বাচনগুলো করবে সরকার বা নির্বাচন কমিশন। সেই জায়গা থেকে, কারণ একজন সংসদ সদস্য কিন্তু তাদেরকে নিয়ে চলবে, উপজেলা প্রশাসন, পৌরসভা, সেই বলয়টা আপনি কীভাবে সাজাতে চান? যারা যোগ্য, যারা জনপ্রিয় তাদেরকে নিয়েই এগিয়ে যেতে হবে। প্রশাসন তো সরকার কর্তৃক নিয়োগকৃত, তারা যেভাবে যেই রীতি মেনে, আইন কানুন মেনে যেভাবে কাজ করবে আমরা তাদেরকে সহযোগিতা করব, তারা আমাদেরকে সহযোগিতা করবেন। কিন্তু পৌরসভা, ইউনিয়ন বা উপজেলা পর্যায়ের যেই জনপ্রতিনিধি যারা থাকবেন না, যারা নির্বাচিত হবেন, হতে চাচ্ছেন, জনপ্রিয়তার ভিত্তিতে আমাদের নেতা কর্মীরা আছেন, তাদের মতামতের ভিত্তিতে এটা করা হবে অবশ্যই। এবং সেখানে আমরা দেখি যে সাধারণ মানুষের যে অভিযোগগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি যে সরকারের যে বিভিন্ন রকম কর্মসূচি থাকে সেগুলির থেকে বঞ্চিত হয় এই প্রতিনিধিদের মাধ্যমে, আবার তাদেরকে কাছে পাওয়া যায় না। আবার একটা জিনিস থাকে যে প্রতিনিধি সবাই কাজ করতে দেয় না। দেখো পৌরসভা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান তার সদস্যদের কাজ করতে দেয় না। সেই জায়গাটা নিশ্চয়ই নজরদারি রাখবেন আপনি। বা অ্যাবসলিউটলি, আমি কিন্তু আমার নির্বাচনের প্রচারণার সময় বলেছি যে আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, আমার কাছে আসতে কিন্তু কারোর মাধ্যমে আসতে হবে না, এবং আমার সাথে যোগাযোগের জন্য কোনো নেতা বা কর্মী বা যদি আপনি জনপ্রতিনিধি ধরেন, যে স্থানীয় সরকার জনপ্রতিনিধিরা, তাদের মাধ্যমে যে আসতে হবে তা কিন্তু না। সরাসরি আই এম অ্যাক্সেসেবল ফর এভরিবডি, কিন্তু কারোর মাধ্যমে আসতে হবে। আপনি দূরের মানুষ না। আমি দূরের মানুষ না। একটা বিষয় বলি যে আমাদের তো প্রকৃতি, জলবায়ু বিচ্ছিন্ন আমরা মানুষ না, এখন জলবায়ু একটা বড় ভূমিকা রাখে। সেই জায়গা থেকে কৃষি জমি করে যাচ্ছে, আপনার নান্দাইল বা আপনার নির্বাচন এলাকার নদী, পরিবেশ রক্ষার্থে আপনার অবস্থান। পরিবেশ রক্ষার্থে যেসব পরিবেশ বান্ধব কর্মসূচি আছে সেগুলো আমরা হাতে নিব, এবং বিভিন্ন স্থানে আমরা জানি বায়ু দূষণ বা পানি দূষণের কিছু সমস্যা আছে, সেগুলো দূরীকরণের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিব। আর সাংস্কৃতিক বলা পারে, সংস্কৃতিটা বড় বিষয়। আপনি মাদকের কথা বলছেন বা যাই বলি, ওইটা কিন্তু অনেকটাই প্রতিরোধ করতে পারে সাংস্কৃতিক চর্চা। সেই জায়গাতে আপনার ভাবনা আছে কিনা কাজ করার? আমরা তো এখন দেখেন মাত্র সরকার গঠন করলাম, আমিও নতুন, সো এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে। আপনি যখন ভাবছেন যে আপনি জনপ্রতিনিধি হবেন তখন তো অনেক কিছু ভাবনা আসে। জি অবশ্যই, এগুলা দেখার সুযোগ আছে অবশ্যই, মনে করি আমি। আপনার এলাকায় নারীদের স্থান, নারীরা কতটা, নারী শিশু কতটা নিরাপদ বোধ করবে? নারী শিশু নিরাপদ বোধ করার বিষয়টা হচ্ছে, দেখেন শুধু আমাদের এই নান্দাইলে না, সারা বাংলাদেশেই কিন্তু বিশ্বটা আমি বললাম না, আমার কাছে যেহেতু এই পরিসংখ্যানটা নাই, নারীদের সেফটির বিষয়টা একটু উদ্বেগজনক বলে আমি মনে করি। আমরা একটি বৃহৎ পরিকল্পনা হাতে নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদেরকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে পিপল নিড টু ফিল সেফ, এবং এটা অবশ্যই নারীদেরও। আমরা আমাদের ঘরের মাকে যেই সম্মানটা দেই, আমরা কিন্তু আমাদের ঘরে অন্য নারীরা আসলে কি সেই সম্মানটা পায়? হয়তো না, হয়তো কিছুটা অংশে পায়। বাস্তবতা হচ্ছে কিছুটা হয় ফ্যামিলি থেকে, কিছুটা হয় পারিপার্শ্বিক সামাজিক ইয়ে থেকে। তো আমাদের মনে হয় এই যে মরাল জিনিসটা আমাদের একটু এডুকেট করতে হবে, ফ্রম প্রাইমারি লেভেল থেকে করতে হবে। এটা একটা বৃহৎ পরিকল্পনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব হয়তো নির্দেশনা দিবেন। আমাদেরকে ইতিমধ্যে এটা নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন যে এই বিষয়টা কিভাবে আমরা একটু
ব্যাপক আকারে ব্যাপক হারে আমরা একটু বাড়াতে এবং পারি। আরেকটা বিষয় কিন্তু আমরা দেখেছি যে 5ই আগস্টের পরেও বিষয়গুলি এসছে, আগেও ছিল বিভিন্ন সময়ে, যে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটা। বাংলাদেশ তো আসলে, বাংলাদেশের মানুষ তো অসাম্প্রদায়িক, কিন্তু নানা কারণে এই অসাম্প্রদায়িক নানা কিছু আমরা দেখতে পাই। সেই জায়গা থেকেও নিশ্চয়ই আপনার এলাকাও তো একটা নানা ধর্ম মতের মানুষ বসবাস করছেন। জি, আমার এলাকায় এরকম কোনো ঝামেলা আমি আমার পূর্বপুরুষরা যখন সংসদ সদস্য ছিলেন এই এলাকার, তখন এই ঝামেলা আমরা দেখিনি। আমার সময়েও আমি এরকম কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি সমস্যা হচ্ছে এরকম কোনো কিছু আমি পরিলক্ষিত করিনি। পূর্বপুরুষের কথা বলেন তো, পূর্বপুরুষদের পরম্পরায় আপনি তাদের কোন ধারাটা আপনি একদম রক্ষা করবেনই? পিপলস লিডার, তারা জনগণের ছিলেন, আমিও জনগণের। আমার সাথে দেখেন, আমার কিন্তু বাড়ি ওপেন, এনিওয়ান ক্যান কাম এনি টাইম। আমি কালকে রাত্রে তারাবি নামাজ পড়ে আসার পরেও কিন্তু রাত্রে 2টা পর্যন্ত মানুষ ছিল, অনেক সময় সেহরি পর্যন্ত থাকে। আর যখন রমজান থাকে না, তখনও কিন্তু প্রায় 2টা-3টা পর্যন্ত প্রতিদিন। তো আমার এখন যে প্রশাসন থেকে আমাকে যে নিরাপত্তা কর্মীদেরকে দেওয়া হয়েছে, তারা বলছে যে স্যার আমরা তো এসে যেটা শুনলাম যে আপনি নাকি 2টা-3টা পর্যন্ত মানুষজন আসে, আমি বলছি আমার কাছে 24 ঘন্টা আসতে পারে। এরকমও হয়েছে, আমি ঘুমিয়ে পড়েছি, আমাকে যে নক করেছে রাত্রে 2টার সময় যে একজন দেখা করতে চায়, আমি উঠে এসেছি। বিকজ আমি এটা দেখেছি আমার আব্বার কাছ থেকে, আমি এটা দেখেছি আমার পরিবারের সদস্যদের কাছ থেকে, যে জনগণ আসলে তোমার অ্যাটেন্ড করতেই হবে। অ্যান্ড দ্যাট ইজ, আমি মনে করি এটাই রাজনীতি। তো আপনি তো প্রযুক্তি বান্ধব মানুষ, তা এই যে আমরা ঈদে তো বিভিন্ন সময় নানা রকম শুভেচ্ছা, যে আপনারা নিশ্চয়ই খুদে বার্তা দিবেন বা দিচ্ছেন, শুরু করেছেন, কি লিখতে চাচ্ছেন এবার? এলাকার উন্নয়ন, দেশের উন্নয়নটা যেন, সার্বভৌমত্বটা আমরা যেই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আজকে একটি গণতান্ত্রিক সরকার এসেছে, এটা যেন অব্যাহত রাখতে পারি। পাশাপাশি আমরা অতীতকে নিয়ে পড়ে না থেকে ভবিষ্যতে কিভাবে আমরা এগিয়ে যেতে চাই, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। যে আমরা ফিউচার নিয়ে কথা বলবো, আমরা কিভাবে বাংলাদেশকে বিশ্বের দোরগোড়ায় একটা বাংলাদেশ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, সেভাবে কথা বলবো। পিছনে কি হয়েছে, কে কি করেছে, এটা আমার মনে হয় এটা অনেক বলা হয়েছে, আমরা অনেক কিছুই দেখেছি, আমরা অনেক স্বজন হারানোর বেদনা অনেক শুনেছি। আমরা এগুলোতে থাকতে চাই না, আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ, ঈদ মোবারক আপনার এলাকার মানুষের সঙ্গে। আপনার ঈদ সুন্দর কাটুক। আপনাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ।